ফারহানা চৌধুরী বেবি আপা। আপা নৃত্যশিল্পী মূলত। আপার উঁচু মানের, উঁচু দরের, অনন্য উচ্চতার শিল্পী, নৃত্যশিল্পী। কিন্তু তিনি রাজনীতিতে আসছেন বলা ভুল হবে। তিনি আসলে রাজনৈতিক পরিবারেই বেড়ে উঠেছেন। তিনি জিনগতভাবেই আসলে বিএনপির সঙ্গে সম্পৃক্ত। তো এই ২ বিষয় মিলেই আজকে আমরা ভালো কথোপকথনে আসবো। আপার সঙ্গে আমরা পরিচিত হই আগে। তোমাকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর আমি গ্রিন টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ করানোর জন্য। মানে রাজনৈতিক এবং সাংস্কৃতিক দুটো ক্ষেত্রেই কিন্তু মানে ছোটবেলা থেকেই আমার কিন্তু পদচারণা দুটোতেই। একেবারেই ছোটবেলায় বোধহয় নাচের শুরু হয় আপনার এবং আপনি এত উঁচু মানের শিল্পী হওয়া সত্ত্বেও একটা দীর্ঘ সময় গত ১.৫ দশক আমরা যদি বলি, একটু আড়ালে ছিলেন। আমরা যদি বলি যে জোরপূর্বক অজ্ঞাতবাসে আপনাকে রাখা হয়েছিল, সেই অভিজ্ঞতা দিয়ে যদি শুরু করি আজকে, আপনি কি বলবেন আসলে এই বিষয়টা? সেটা আসলে মানে এই ১৬ টা বছর আমার জীবনে আসলে খুব অন্ধকার একটি যুগ আমি বলব। আমি যেহেতু শিল্পীদের আসলে এ ধরনের ইয়েটা করা উচিত না। কারণ শিল্পীরা আমরা যখন বাংলাদেশী, বাংলাদেশী বলতে কি আমরা পৃথিবীর সব দেশেই তো একটা ইলেকশন বা ভোট হয়। সবারই কিন্তু নাগরিকত্ব একেক দেশে সবারই আছে। কিন্তু সবাই কিন্তু আমরা ভোট দিই। তার মানে আমরা কাউকে না কাউকে সাপোর্ট করছি। সেটা আমাদের নিজস্ব ব্যাপার। জি, তো সেক্ষেত্রে সবাই যখন দিচ্ছে, তো আমার ক্ষেত্রে আমি যে সেক্টরে কাজ করি নৃত্যশিল্পী, সেই সেক্টর থেকে দেখলাম যে শুধু আমাকেই ১৬ টা বছর কালো তালিকাভুক্ত করে রাখা হলো। কারণ হচ্ছে আমার বাবা সাবেক এমপি ছিলেন, সংসদ সদস্য ৩ বারের ভালুকা, ময়মনসিংহ ১১ থেকে ওখান থেকে এবং উনি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ৩ বারের এমপি এবং আমার মা নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু তিনি ২১ এ পদকপ্রাপ্ত। তবে তিনি দীর্ঘদিন জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভানেত্রী ছিলেন। এটা কিন্তু অন্যরকম একটা সৌভাগ্যের বিষয় যে আপনি একই সঙ্গে একটা রাজনৈতিক পরিবারে এবং বাবা-মা দুজনেই গুণী মানুষ ছিলেন। ২১ পদকপ্রাপ্ত উনার ব্যাপারটা আমরা খুব ভালো করেই জানি এবং সেই দিক থেকে কিন্তু যোগ্য উত্তরসূরি আপনি ২ দিক থেকেই। একটা বিষয় যে এতদিন পরে যেহেতু আপনি আবার প্রাণ ফিরে পাচ্ছেন এক অর্থে যে শিল্পী সত্তার তো একটা আকাঙ্ক্ষা থাকে, একটা ক্ষুধা থাকে। তো সেই ক্ষুধা মেটাবার তো একটা বড় সুযোগ এসছে। সেইটাকে আপনি বড়ভাবে দেখছেন? নাকি আপনি মনে করছেন রাজনৈতিক অঙ্গনে এসে সরাসরি সম্পৃক্ত হয়ে আ সেটার মাধ্যমে কিছু একটা করবেন? মানে এই বিষয়টা ২ টো বিষয় যদি আপনি আমাকে একটু বলতেন বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আসলে এই শিল্পী সত্তা আর সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া। সম্প্রতি বোধহয় আপনি সংরক্ষিত নারী আসনে সংসদে জি, যাবার একটা প্রক্রিয়া চলছে, মনোনয়ন নিয়েছেন। গতকাল আমাদের একটি জি, মিটিং ছিল সেজন্যই প্রাইম বলছি। জি, মিনিস্টারের জি, সাথে। জি, তো প্রধানমন্ত্রীর কাছে আসলে এতদূর এসছি, প্রধানমন্ত্রীর কাছে বসেছি এবং ১৬ টা বছর পরে একটি আমাদের কাছে মনে হচ্ছে একটি উৎসবের মতন। কারণ এত সংরক্ষিত নারী আসনের জন্য এত নারীরা ফর্ম কিনেছে। তো উনারা আসলে একটু হিমশিম খেয়ে যাচ্ছে। মাত্র তো ৩৬ জনকে নেবে। কিন্তু ফর্ম পড়েছে প্রায় ৯২০ টার মতন। তো কাকে দিবে, কি করবে এটা যাচাই-বাছাই হচ্ছে। তো আমরা আমাদের ক্ষেত্রে আমি মনে করি যে নারীরা যার ক্ষেত্রে সবাই যোগ্য। জি। এই ১৬ টা বছর অনেকেই অনেক কিছু করেছে। তো এখন দলীয়ভাবে উনারা বিবেচনায় আনবে যে কিভাবে কাকে কিভাবে দিলে ভালো হয়। তাছাড়া এই যে কোয়েশ্চেনটা যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক। রাজনৈতিক দিকে গেলে কিন্তু আসলে অন্য দিকটা দেখাটা খুব টাফ। কিন্তু ওই যে বলে না আমার ফ্যামিলি থেকে আমি সাংস্কৃতিক দিক থেকে মানে সংস্কৃতিটা আমার রক্তে ঢুকে গেছে। আমি কেমন যেন এর থেকে বেরিয়ে আসতে পারছি না। মানে কিভাবে বেরিয়ে যাব? আমাকে কালো তালিকাভুক্ত করেছে ঠিক আছে, কিন্তু আমি কিন্তু থেমেছিলাম না। ভয় উপেক্ষা করে অনেকে বলেছে, "বাইরে চলে যাও।" কারণ আ মাথার উপরে যখন বাবা-মার থাকে তখন তো একটা ছাদের মতন থাকে। চলে গেলে তো কার কাছে যাব? তবে আমার হাসব্যান্ড আমাকে অনেক হেল্প করে, এটা ঠিক। যার কারণে আমি এত দূরে আসতে পেরেছি। এবং আমার ২ ছেলে পড়াশোনা করছে কানাডাতে। আমার বড় ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ছোটটা বের হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে।
তো ওরা অনবরত বলতে থাকতো যে, "মা চলে আসো।" কিছু করার না। কিন্তু আমি কিন্তু ভয় উপেক্ষা করে আমি বর্তমানে আমি যেহেতু জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, সেক্ষেত্রে আমি কিন্তু জাসাস এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং আরো যতগুলো সংগঠন আছে বিএনপির সাথে জড়িত, যত অনুষ্ঠান হতো, মানে ওরা শুধু একটু ফোন করত যে, "বেবি আপা আসতে হবে দল নিয়ে।" আমি চলে যেতাম ভয় উপেক্ষা করে। আমি কিন্তু তখন কিন্তু ওই মঞ্চগুলো আমি ছাড়িনি এবং রাজপথও কিন্তু ছাড়িনি। দুটো সমানভাবে কিন্তু আমার চলেছে এই দীর্ঘ ১৬ বছর। আর পাশাপাশি আমি দেখছি যে এখন রাজনীতিটাতে ঢুকে মানে ছোটবেলা থেকেই তো রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের সাথেই তো বেড়ে ওঠা আমার। মানে দুটোকে একসাথে করে আব্বাকে দেখেছি তো কিভাবে কাভার করে। তো আব্বা কিন্তু এবং আম্মা আমাদেরকে এমনভাবে মানুষ করেছে যে মানুষের সাথে মেশো, মানুষের সাথে থাকো, মানুষের কল্যাণের আচ্ছা, জন্য কাজ করো। আমার মনে হয় কিছুটা উত্তর পেয়ে গেছি। মানে আপনার শিল্পী সত্তার যে বিষয়টা, বিকাশটা আপনার খুব পরিপূর্ণতা বা গত ১.৫ বছরের সংকটের মধ্যে দিয়ে গেলেও আপনার মনে হয়েছে এখন যে আ এই হালটা ধরলে বোধহয় ওখানেও একটা ছায়া পড়তে পারে, কিংবা এর মধ্য দিয়ে শিল্প সংস্কৃতি বা জাসাসের যে সভাপতি সেইটার একটা উন্নতি বা উত্তরণের বা ঘাটতিগুলোকে আ মিটিয়ে ফেলবার একটা সুযোগ হয়তোবা তৈরি হবে রাজনীতি অঙ্গনে সরাসরি সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে। এরকম বোধহয় আপনি এখন হ্যাঁ, ভাবছেন। আর যেহেতু অবশ্যই। ওটি আরেকটা বড় বিষয় যে এটা কিন্তু আপনি যে দেশ থেকে চলে যাওয়া, অনেকেই তো আমরা জানি, নাম-টাম বলবার দরকার নেই। কিন্তু চলে গিয়েছেন, আবার এসে এখন আসলে নতুনভাবে করছেন। এটা কিন্তু আপনার জন্য আসলেই এটা একটা বড় পয়েন্ট যে আপনি আমি মানে ছাড়েননি। আপনি ছাড়িনি। হ্যাঁ, কোনোভাবেই দেশ থেকে, এবং ছেলে ২ টা আছে। সেটাও কিন্তু একটা বিষয় যে ছেলেদের সাহচর্য, তাদের মা হিসেবে সেখানে গিয়ে তার সঙ্গে সময় কাটানো। আর আরেকটি ইস্যু আপনি যেটা বললেন যে আপনার হাসব্যান্ড উঠে হুম, এলো। তার মানে হচ্ছে আপনার এই যে আমাদের তো সমাজে এখনো ট্যাবু আছে এবং ওই প্রসঙ্গগুলো আসবো। যেমন আমরা কিন্তু এখনো আবার নতুন করে একটু পুরোনো জায়গায় ফিরে গিয়েছি। নাচের, গানের, সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি হ্যাঁ, কি হ্যাঁ। বোঝাতে চাইছি। একটি পক্ষ বা কিংবা কেউ হয়তো মনে করে এগুলো খুব ভালো কাজ নয়, বা কিন্তু এইটা যে মানুষকে শানিত করে এবং বড় মনের অধিকারী করে তোলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা, আ সেইটা আসলে বোঝাবে কে? বা সেটার যে এক ধরনের গোঁড়ামি আছে আমাদের, তার মানে ভাইয়া যদি আপনার পাশে না থাকতেন তাহলে কিন্তু আপনার এই পথ চলাটা, তার মানে উনি আ আপনার শ্বশুরবাড়ি আ লক্ষ্মী আ ময়মনসিংহ বা লক্ষ্মীপুর, না, ময়মনসিংহ আমার বাবার বাড়ি। বাবার বাড়ি লক্ষ্মীপুর হচ্ছে। লক্ষ্মীপুর হ্যাঁ, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরও গ্রামে কিন্তু থাকি। খুব মানে একটু মানে সামনে আগানোর জন্য, প্রগতিশীলদের জন্য কিন্তু একটু প্রতিবন্ধকতার হুম। জায়গা যতটুকু। তো সেখানে সেই পরিবারে এবং ভাইয়া আপনাকে যেভাবে সাপোর্ট করেছেন, সেই জন্য হয়তো কিন্তু আমার স্পেসিফিক প্রশ্ন এখন, নাচটা কি আপনি আর সরাসরি আপনি বললেন যে আমি তো এগুলো চালিয়েছি। কিন্তু আমরা কি আ গুণী নৃত্যশিল্পী হিসেবে টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে আ সেইভাবে কি পাবো না আপনাকে? যদি আপনি নমিনেশন পেয়ে সংসদে চলে যান, তাহলে সেটা কি হবে? আসলে আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করি নৃত্যশিল্প, এটা কিন্তু খুব বেশিদিন কন্টিনিউ করা যায় না। হ্যাঁ? এটা আ ঠিক আছে একসময় কিন্তু মানে আমরা পরিচালক বা শেখানোর মধ্যে কিন্তু আমরা শিক্ষক হিসেবে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি করার থেকে। কারণ আমার জীবনে আ আমি কিন্তু প্রচুর স্টুডেন্ট তৈরি করেছি। আমার কেমন যেন মানে একটা শিক্ষকতা করার মন মানসিকতা সবসময় আপনি ছিল। শিক্ষক এখনো। হ্যাঁ, যে আপনি বই লিখেছেন, হ্যাঁ, হ্যাঁ, নাচের উপর বই বই লিখেছেন। জি। লিখেছি। সেজন্যই বলছি যে এই সত্তাটা তো অনেক বেশি আপনার আম কি বলবো, প্রবল বা প্রকট, কিংবা এখানে উজ্জ্বল আপনি বেশি। হ্যাঁ। আবার ওদিকে পরিবারের রাজনীতি একটা বিষয়। এই ২ টা কি কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনি? মানে আহ ব্যালেন্স করা সম্ভব হচ্ছে, আপনার মনে হয় যে আমি দুটোই ব্যালেন্স করতে করছি। পারবো? আমি একটু মানে হসপস হচ্ছে বাট আমি সামাল দেয়ার চেষ্টা করছি। আর এখন যেটা দেখা যায় যে বিগত দিনগুলোতে মানে এই সংস্কৃতির উপরে তো একটু বেশি আম মানে সবকিছুতে বন্ধ হওয়ার পথে চলে গিয়েছিল। তো আস্তে, আস্তে কিন্তু এখন খুলছে জিনিসগুলো। আর এখন কিন্তু আমাদের দেশীয় এবং লোকজ যে কালচারটা, সেই কৃষিটা কিন্তু আবার ফিরে আসছে। যেটা কিন্তু বিগত দিনগুলোতে
অনেক দূরে চলে গিয়েছিল। ওটা বোঝা যাচ্ছে আপনি এই দেশ ছেড়ে যাননি। এত সুযোগ থাকা সত্ত্বেও। তার মানে কারণ দেশ আস তো আমার জায়গা। এটা আমার মাটি। এটা আমি কেন যাব? আমি বেড়াতে যাব। আমি ওখানে থাকলাম ২ মাস, ৪ মাস, ৬ মাস। তারপর তো আর ভালো লাগবে না। ওখানে যে সারা জীবনের জন্য যাব এটা তো আমার ভালো লাগে না। আচ্ছা, জাসাসের আপা এই যে আমাদের ২৪ এর আন্দোলনের কথা যদি বলি, যতটুকু জানা যায় আপনাকে আমরা যতটুকু জেনেছি, এর একটা বড় ভূমিকা ছিল। আপনি বড় ভূমিকা পালন করেছেন। আপনি সরাসরি মাঠে ছিলেন। আপনি সরাসরি আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিলেন এবং জীবনের ঝুঁকি শুধু ১৫ বছরই না, ওই একেবারে স্পটে রাস্তায় আপনাকে গ্রাফিতি করতে দেখা যাচ্ছে, আপনাকে এরকম নানান বিষয়। সেই সময়ের ভয়ের অভিজ্ঞতা কি কিছু বলবেন? যদি কোনো কারণে আ সেই সময়টা যে উদ্দেশ্য নিয়ে আমরা জনগণরা বা আপনারা আগালেন সেটা যদি সফল না হতো তাহলে কি হতো আসলে? এটা সুন্দর প্রশ্ন। ভালো প্রশ্ন। আসলে আমি আ আমাদের পরিবার যে জাতীয়তাবাদী দল করে এটা কিন্তু অনেক আগে থেকে। হ্যাঁ? এবং সাংস্কৃতিক অঙ্গনে এমন কেউ নেই যে জানে না যে আমাদের পরিবার বিএনপি করি। তো এই যে ১৬ টা বছর আমি আ কিছু কাজ করেছি শিল্পকলাতে। যেহেতু আমি রাষ্ট্রীয় শিল্পী, আমাকে ডেকেছে। তখন ছিলেন লিয়াকত আলী লাকী ভাই, ওখানকার ডিজি। তো উনি কিন্তু আমার বাবা বুলবুল ললিতকলা একাডেমি, এটা অনেক বড় ইতিহাস। আমি ছোট করে বলি যে জি। ১৯৭২ সালে যখন একটু বন্ধ হয়ে যাওয়ার পথে, তখন আমার মা তো ওখানে টিচার ছিলেন। মানে শেখার পরে ওখানে টিচার হলেন। তো আম্মাকে বলল যে, বুলবুল একাডেমি তো আর চালাতে পারছি না। তুমি একটু" আমার আব্বার নাম হচ্ছে আমানুল্লাহ চৌধুরী। "তুমি একটু আমানুল্লাহকে বলো না যে আমাদের বুলবুল একাডেমিতে এসে কিছু ইয়া করতে।" আর আমার বাবা আসলে আমার দাদা জমিদার ছিলেন। সেই সুবাদে আমার বাবা কিন্তু সেই জমিদার ভালুকার। তো ওখানে তখন এসে বলল যে আব্বাকে যখন ডাকলো মিটিংয়ে বসলো, আম মানে বুলবুল ললিতকলা একাডেমির যিনি ফাউন্ডার করেছেন আহমদুল্লাহ চাচা মনে হয়, হ্যাঁ। তো উনি ওম কথা বললেন। কথা বলার পরে আব্বা তখন বলল যে, "ঠিক আছে।" আব্বাকে তখন সাধারণ সম্পাদক মানে ওখানে সম্পাদক করা হলো। তো সেই থেকে চলা বুলবুল একাডেমি উঠে পড়ল এবং এমন কোনো শিল্পী বের হয়নি ওখান থেকে নামকরা। আপনি যেয়ে দেখবেন বিগত দিনগুলোতে প্রত্যেকে যেমন গানে তেমন নাচে। হ্যাঁ? আর্টে সবকিছুতেই কিন্তু বুলবুল একাডেমি থেকে স্টুডেন্টরা বের হলো। বেশ রমরমা অবস্থা এবং তখন কিন্তু কোনো প্রোগ্রাম, রাষ্ট্রীয় প্রোগ্রাম হলেই কিন্তু বুলবুল একাডেমির আমরা সবাই আমরা তো অনেক পরের, আগে থেকেই দেখতাম। সবাই চলে যেত বুলবুল একাডেমি প্রোগ্রাম করবে রাষ্ট্রীয়ভাবে। তো সেখান থেকে আসলে আম আব্বা যখন আ এই যে ২০০৮ এ জি। যখন ইলেকশনের পরে আব্বা-আম্মাকে সরিয়ে দেওয়া হলো ওখান থেকে, বুলবুল একাডেমি থেকে। সরিয়ে দেওয়ার পরে আসলে তারা দুজনই তো এই একাডেমিটাকে তাদের সন্তানের মতন করে কিন্তু পালন করেছে, লালন-পালন করেছে। তো সেখান থেকে ওই যে সবার একটি আক্রোশ ছিল। কারণ আপনি দেখবেন যে বুলবুল একাডেমি যেটা আমাদের মেইন শাখা ওয়াইজঘাটে, সেটা কিন্তু বিরাট একটা আপনি তো ওখানেই, সম্পত্তি। আপনারা তো হ্যাঁ, ওখানেই সব। বিরাট একটা সম্পত্তির একটা ব্যাপার আছে। বিরাট জায়গা ওটা। হিন্দুদের একটা জায়গা ছিল। সেটা নিয়ে কেস চলছিল। আব্বা বেশ মানে এগিয়ে নিয়ে আসছিল এবং আ মোটামুটি ইয়া করে ফেলছিল যে সরকারি প্রতিষ্ঠান হবে বুলবুল একাডেমিটা। সরকারিভাবে ইয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত আর করতে পারেনি। সরিয়ে দেওয়ার পরে তখন আওয়ামী লীগের লোকজন বসলো। তারা বসে তাদের মতন করে মানে ওই শিল্পীদেরকে যা বোঝায়, ওরা যা তো আর এত বোঝায়। কিছু বোঝে না। ও বুঝিয়েছে যে আপনাদের জন্য ফ্ল্যাট হবে, আপনাদের জন্য এই হবে, সেই হবে, অনেক কিছু বুঝিয়েছে। কিন্তু আ দে চাক্ষুষ দেখলাম এখন তো কিছুই নেই। তো সেখান থেকে আসলে বাবা-মাও অসুস্থ হয়ে গেল ওটার পরের থেকে। আর আমার মা তো বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ফাউন্ডার মেম্বার ছিলেন। সেখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এখন নৃত্যশিল্পী সংস্থার প্রায় ৫৩ টা জেলাতে আমাদের কমিটি আছে। তো আমি কিন্তু সেটা ট্রেজারার এখন। আচ্ছা। তো সামনে আমাদের ইলেকশন আছে। দেখি কোনটাতে কি করা যায়। তো আমরা কিন্তু আম মানে এটা কিন্তু একটা বিশাল গোষ্ঠী যে নৃত্য শিল্পের একটা বিশাল গোষ্ঠী নিয়ে আমি কাজ করছি এবং আম বিদেশেও কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি। তো সেখান থেকে আম মানে আব্বা তো অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্বা ২০১৩ সালে চলে গেলেন। আম্মা ২০১৭ সালে চলে গেলেন। তো তারপরে কিন্তু আমি
ওই টুকটুক করে মানে বুলবুল একাডেমি থেকে যখন সরিয়ে দিল, আমি বের হয়ে এসে আব্বা আম্মাদের নামে যখন কেস দিল, আর আমার বাবা কিন্তু একটু একরক্ষা ছিল। আচ্ছা, আচ্ছা। মানে তো একটু সম্মান সৎ মানুষদের একটু সম্মান নষ্ট করতে মনে দেবে হয় না, মাথা হ্যাঁ, নিচু করবে না সৎ কখনো। মানুষদের হ্যাঁ, এটা একটা আমি বড় বললাম যে, "ছেড়ে দিয়ে আসো না, কেসটা না লড়ে তোমাদের বয়স হয়েছে, আর কতবার এই কোর্টে দৌড়াদৌড়ি করবে?" তো যাই হোক তারা কিছু শুনে নাই। তারা বলছে যে, "না, আমরা যদি অন্যায় করতাম তাহলে একটা কথা ছিল। যেখানে আমার অন্যায় নাই সেখানে কেন আমি মাথা নত করব?" তারপরে যাই হোক আমি টুকটুক করে ওখান থেকে তখন আমি বললাম যে, "তাহলে আমি কি একটা আলাদা স্কুল করে অ নাম দিয়ে আমি ইয়া করব?" বলছে, "ঠিক আছে তুমি শুরু করো।" তো সেখানে আম্মাকে আমি চেয়ারম্যান হলো বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস আম্মা করলো এবং আমি সেটা যেহেতু সমাজ কল্যাণীতে আমি এটা রেজিস্ট্রেশন করেছি এই নামে। আমি বাফা নামটা দিয়েছিলাম। আমাকে কিন্তু বাফা নামটা রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আবার এই যে অভিজ্ঞতার কথা বললেন, নিঃসন্দেহে খুব খারাপ অভিজ্ঞতা এবং বাবা-মাকে হারানো, তাদের এমনিতেই মানসিক একটা পীড়ন গিয়েছে। তারপরে আপনাকে সেটা ক্যারি করতে হয়েছে। উম মানে একটা একটা প্রশ্ন কমন মানে এটা আমার এমনিতেই বারবার মনে হয় যে এ এই যে আপনি এখন আসবেন, আপনি দায়িত্ব পাবেন, দায়িত্ব নিবেন এবং সেটা হওয়াই উচিত। আপনার তাহলে এইরকম গুণী শিল্পীদেরকে কি আমরা বারবার এইরকম রোষানলে পড়তে দেখব? এবং সেখানে শিল্পীদেরও কিছু দায় আছে। যেটা আমি মনে করি বা আমরা মনে করি যে তাদেরও এক ধরনের আম শুদ্ধ জীবন আচরণের মধ্য দিয়ে রাজনৈতিক প্রভাব থাকবে। আমরা কেউ রাজনীতির বাইরে না। আমরা আজকে এখানেও বসেছি রাজনীতির কারণেই। আজকে খাবার খেয়েছি রাজনীতির কারণেই। সেটা হবে যখন যিনি আসবেন তার পলিসি চেঞ্জ হবে। এটা খুব স্বাভাবিক। সব দেশে, সব জায়গায় যুগে, যুগে তাই হয়েছে। কিন্তু একটা কমননেস এর জায়গা তো আমাদের বোধহয় থাকা উচিত। এই যে আপনি ভুক্তভোগী, আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমার এরকম গুণী শিল্পীকে আমি এই জায়গাটা মানে এই জায়গায় কি ভাবছেন আপনারা যে এর পরিবর্তনটা আপনারা কিভাবে আনবেন যে না আমরা যেটা সাফার করেছি অন্যদেরকে সাফার করতে দিব না। আর্টিস্ট তো আর্টিস্ট, শিল্পী তো শিল্পী। মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের আসলে ভাবনা কি? আপনার ব্যক্তিগত কিংবা জাসাসের কিংবা সাংস্কৃতিক অঙ্গনে এখন আপনারা কিভাবে ভাবছেন যে আমরা এটাকে এইভাবে চিন্তা করব? আসলে আমরা কিন্তু আম জাসাস থেকে তো কাজ করতাম বিগত ১৬ বছরই কাজ করেছি। টুকটাক যা করতে পেরেছি যতটুকু। কারণ কোনো অডিটোরিয়াম বা কোনো কিছুতে আমাদেরকে ভাড়া দিত না। অনেক তাদের সমস্যা ছিল তখন। এমনও দেখা গেছে যে আমি আমার ছেলে-মেয়েদেরকে নিয়ে মেকআপ-টেকআপ করে আমরা রেডি, কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি। মেক্সিমাম প্রোগ্রাম হতো আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেখানে গেট খুলবে না তারা। তারা বলতেছে যে, "না, আপনারা ভালোভাবে পারমিশন নিয়ে আসেন।" অলরেডি কিন্তু আমরা পেইড করেছি অ্যাডভান্স, তারপরেও তারা দিল না। মানে ভালোভাবে পারমিশনটা কি আসলে, তাই না? মানে পুলিশ বা অনেক কিছু দেখাচ্ছে তারা। সব অর্থাৎ জায়গা এক থেকে ধরনের প্রতিবন্ধকতা করে এটাকে হ্যাঁ, সরাসরি বন্ধ বলতে করার পারছে জন্য। না, এটা হ্যাঁ, বন্ধ হ্যাঁ। করার জন্য। তো যাই হোক সেদিন আমাদেরকে অনুষ্ঠান কিন্তু করতে দেয়নি। আমরা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম। আমাদেরকে ঢুকতেই দেয়নি। তো সেখান থেকে তো চলে আসার পরে এরপরে আমরা আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গেলাম না। কিন্তু আমরা যে আ গুলশানে যে গুলশান না সরি গুলিস্তান মহানগর একটা মঞ্চ আছে আচ্ছা। পুরনো ঢাকায়। তো এরপর থেকে কিন্তু আমরা ওখানেই ২-১ টা অনুষ্ঠান এরপর করেছি। আর এই যে ৫ই আগস্টের আগে আন্দোলনে আমি তো মানে সরাসরি ওইভাবে কিন্তু আ রাজনীতির সাথে ওইভাবে তখন বের হইনি। জাসাস যেখানে ডাকতো যখন সময় পেতাম আমি কিন্তু যেতাম। কিন্তু ৫ই আগস্টের আগে যখন এই যে ছাত্রদের এই জিনিসটা হতো যে আমার কাছে খুব পীড়া দিত। আমি যখন টিভিতে দেখতাম যে না সব গার্ডিয়ানরা নেমে গেছে। আমার ছেলেরা ওখান থেকে ফোন করে বলতেছে যে, "মা আমরা থাকলে তো আমরা নেমে যেতাম। তুমি কেন যাচ্ছ না? নামতেছ না কেন? তুমি যাও দেখো সবার মারা কি করতেছে। তুমি যাও মনে করো যে আমরা ওখানে আছি।" আমার ছোট ছেলে বলতেছে। তুমি মনে করো যে কানাডা থেকে বলছেন। হ্যাঁ, যে আমরা স্কুল আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা বের হইছি। এটা মনে করো করে যাও ওখানে। তারপরে আমি কয়েকদিনই মানে গিয়েছি এবং আমার হাসব্যান্ড যেমন রেসিডেন্সিয়াল তো পড়াশোনা করেছে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তো ওরা এখন ওখানে কিন্তু অরা নামের একটি আ মানে ফাউন্ডেশন আছে ওখানে ভিতরেই। ওদের রেসিডেন্সিয়াল এ সবকিছু দেখাশোনা করে সবাই। ওখান থেকে ওকে ফোন করল সকালবেলা যে ফারহান ছেলেটা, ফারহান।
হ্যাঁ, যে ওকে মনে হয় নিয়ে গেছে একটা জায়গায়, ছেলেরা দৌড়ায় নিয়ে গেছে। তো বাসা তো কাছেই। সংসদ ভবনে ওরা মিছিল করতেছিল। তো প্রিন্সিপাল বলল যে, "তুই একটু যা দেখ, ওদের আর একটু খাবার-টাবার দিয়ে আয়।" তো আমরা দুজনেই বেরোলাম। সংসদ ভবনে গেলাম, ওখানে একটু খাবার-টাবার দিয়ে ওই ছেলেকে পেলাম না। পরে দেখলাম যে ছেলেকে মানে দৌড়াতে, দৌড়াতে নিয়ে গেছে কোথায় যেন, গিয়ে তো দেখলাম পরে মেরেই ফেলছে ওই ছেলেটাকে গুলি করে। তো এটা আসলে খুব মানে ওই জিনিসটা এমনভাবে আমার মাথার ভিতরে ঢুকে গেল যে এইমাত্র খবর পেলাম। ট্রমা কাজ হ্যাঁ, করে। আ আর তো তখন আর্টিস্টরা তো থেকে এমনিতেও খুব সফট খুব মাইন্ডের সফট হয়, মাইন্ডের হয়। আবেগী হয়। এজন্য আরো তারপরে এটা। থেকে আমি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বেরিয়েছি। আমার একাডেমি থেকে আমরা ছেলেমেয়েরা দিকে নিয়ে ওই যে যারা রং করতো এবং ওদের সাথে গিয়ে যে দেয়ালে লিখনি, এগুলো কিন্তু সব করেছি আমরা বেরিয়ে। তাছাড়া আমিও কিন্তু প্রায় ২-৩ দিন একটু ওরা যখন দেখতাম যে রাস্তায় যে ট্রাফিক ইয়া করছে যে কন্ট্রোল করছে, নিজেরাই দায়িত্ব করছে নিচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু জুস বা খাবার সবকিছু কিনে, কিনে ওদেরকে দিয়ে আসতাম। তো ৪ তারিখে একটা মজার বিষয় হচ্ছে ৪ তারিখে যখন আম বলল যে আজকে কিছু একটা মানে ৫ তারিখের দিকে কিছু একটা হবে। আমাকে ফোন করা আমাকে কয়েকজন জানালো। তো আমার হাসব্যান্ড আমাকে বলতেছে যে, "ঢাকায় কি থাকবা? আমার মনে হয় ব্যাগ-ট্যাগ গুছায় নাও। আমরা চলো ইয়েতে চলে যাই লক্ষ্মীপুর। মানে গ্রামের বাড়িতে চলে যাই। কিছু একটা হতে পারে। যদি ৫ তারিখে আর না হয় তাহলে অন্ততপক্ষে তোমার কিন্তু খবর আছে।" তা আমি বলছি যে, "না কেন ভয় পাওয়ার কি আছে? খবর আর কি থাকবে? জেলে নিয়ে যাবে এই তো, পিটাবে এই তো। আর তো কিছু কি করবে আর?" তো বলে যে, "না তারপরে চিন্তা করে দেখো।" বললাম যে, "দেখি না কি হয়।" তো অনেক রাত্রেবেলা ফোন আসলো যে মানে ওর এলাকার লোকজন তোকে দাদা ডাকে। বলছে, "দাদা এখানে কিন্তু ৬ টা ঢাকায় ঢোকার মনে হয় ৫ টা না ৬ টা জায়গা আছে পয়েন্ট যেদিকে আছে। ঢোকে পয়েন্ট আছে।" তো বলল যে, "আমরা কিন্তু সব রেডি। ৩ টা থেকে আমরা রেডি। আমরা কিন্তু ঢাকায় ঢুকবো। গণভবনের দিকে সবাই যাবে।" এরকম একটা ইয়া। তারপর তো সকালবেলার দৃশ্যটা আমরা দেখলাম। তো আমি বলছি, "যাক বাবা বেঁচে গেলাম যে আপা তার মানে নতুন বাংলাদেশ। বাংলাদেশ।" তো এখন নতুন বাংলাদেশে আপনাদের স্বপ্ন এবং অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি এবং এখন নির্বাচিত সরকার। আ আপনি কি ভাবছেন? আপনি সাংস্কৃতিক অঙ্গনের মধ্য দিয়ে কি ধরনের পরিবর্তন চান বা কি ধরনের পরিবর্তনের পরিকল্পনাগুলো করেছেন সেগুলো যদি তবে একটু আমি বলতেন। শিল্পী হিসেবে বলব যে, আমরা যে সাফারটা করে এসেছি, এটা আসলে হওয়া উচিত না শিল্পীদের জন্য। কারণ একটা শিল্পী হওয়াটা কিন্তু খুব মানে কষ্টের ব্যাপার। কষ্টের ব্যাপার কি খুব সাধনা করতে হয়। শিল্পী কিন্তু ১ দিন, ২ দিন বা ১ বছরে আর হওয়া যায় শিল্পীদের না। মধ্যে জটিলতাও কম আসলে হ্যাঁ, তুলনামূলকভাবে অন্য মানুষদের চাইতে আমার যেটা মনে হয়। হ্যাঁ, তারপরেও আছে, জি, নেই যে তা আছে না। নেই যে তা না, হ্যাঁ হ্যাঁ, আছে। তো তো এখন এবং এক সেটা বোধহয় ক্রিয়েট করে হ্যাঁ, পরিবেশই। সেটাই। যেটুক হয় মানে পরিবেশই। আপনাকে যত সাফারিংস এর মধ্যে নিয়ে যাবে তখন তো আপনি আস্তে, আস্তে সেই পবিত্র সরল মানুষটা আর থাকবেন না। হ্যাঁ, এটা একটা কিন্তু ব্যাপার। আমার কেন যেন মনে হয় যে আমাদের মধ্যে থেকেই এগুলো করা হয়। করা হয়। এটাও ঠিক। হ্যাঁ। এটাও যতটুকু কারণ কি আমি একবার মানে টিভিতে যখন ২০০৮ এ গভর্নমেন্ট আওয়ামী লীগ সরকার করল, সরকার গঠন করল। তারপরে যে প্রোগ্রামটা ছিল সেটা কবিরুল ইসলাম রতনের পরিচালনায় ছিল। আচ্ছা, আচ্ছা। তো আমি মেকআপ নিচ্ছি, আমাদের সন্ধ্যার দিকে যেতে হবে। আমাকে হঠাৎ করে ফোন করে বলল যে, "বেবি কি করিস?" তো আমি বললাম যে, "মেকআপ নিলাম, বের হবো এখন।" বলে কি, "তুই বের হইস না, আমি তোকে না বলা পর্যন্ত।" ১ম এ বুঝি নাই। আচ্ছা। তারপর আমাকে একে, একে মৌ যে আমি ওর সাথেও কাজ করতাম, আমরা একসঙ্গে কাজ করতাম। কারণ সবাই আমার মার হাতের তৈরি তখন। বলল যে, "তুই বের হইস না। কারণ এখানে একটু গন্ডগোল।" কি গন্ডগোল? তখন বলল যে, এরকম তোকে আসলে তারা ক্যামেরা ধরবে না। ক্যামেরাম্যানরা ক্যামেরা ধরবে না। এটা এক ধরনের ইনসাল্টিং অপমান ইনসাল্টিং। শিল্পীর জন্য। তো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নাই তো। কিন্তু তো এটা কাভার করা যাবে কিনা নাচটা সেটা তোমরা দেখো। বলে যে, "দেখতেছি কিন্তু রতন ভাই খুব চিল্লাচিল্লি করতেছে এখানে।" তো চিল্লাচিল্লি করে তো লাভ নাই। এটাই এখন বাস্তব মেনে নিতে হবে। আর যেহেতু আমি কমিটিতে আমার নাম আছে জাসাসের। এজন্য হয়তোবা সেই কমিটির লিস্টটা ওখানে গেছে। রা সরকারি হিসাবে আটকিয়ে রেখেছে। তো সেটাই আমি বললাম যে, এখন শিল্পীরা সবাই কিন্তু অনেক শিল্পীরা আছে যে এটার উপরেই তাদের চলতে হয়। জীবিকা হ্যাঁ, নির্বাহ করতে হয় এটার আপনার হয়তো উপরে। সেই সমস্যা হয়নি। না, মানসিক সমস্যা হলেও সেই সমস্যা হ্যাঁ, হয়নি। তো আমি বলব কিন্তু যে যারা গত আ ১৬ বছর ১৭ বছর কাজ করেছে, কাজ করলেই কি তারা আওয়ামী লীগ হয়ে গেল? আপনারা যদি দেখেন যে হ্যাঁ, করতে পারে একটা দল।
তাই বলে কি তারা আর খারাপ? একটি তা তো দল না। করা তো দোষের দোষের না। না। হ্যাঁ, করতে পারে মানুষ সব। দুষ্ট হলে সেটা হ্যাঁ। দোষের। দল তো তো আপনারা দেখেন যে তারা কোনো কমিটিতে ছিল কিনা, তারা রাজনৈতিকভাবে ইয়া করে কিনা, যেভাবে আমাদেরকে আটকিয়েছে। আপনারা সেটা দেখতে পারেন। সেটা দেখে আপনারা হয়তোবা ২-১ জনকে ইয়া করতে পারেন অফ। আমি বলছি না যে জি, হ্যাঁ, জি। কারণ এটাতে আপনাদেরও একটা ইয়ার ব্যাপার আছে যে আমাদের অনেক শিল্পীকে বাইরে রেখেছে, অনেক শিল্পীকে করতে দেয়নি। এটাই তো স্বাভাবিক। আমরা প্রাইভেট শো গুলো করেছি। কিন্তু আমরা তো আর ব্যক্তিগতভাবে বা রাষ্ট্রীয়ভাবে ২-১ টা ছাড়া তো ওইভাবে প্রোগ্রাম আমরা করতে পারিনি স্বাধীনভাবে। বা আমরা যদি নিজস্বভাবেও যদি কোনো হল চেতাম সেটাও কিন্তু পেতাম না। মানে অনেক কিছু ধরতে হতো আরকি। অনেককে ধরে তাদের নাম, এই নাম দেয়া যাবে না, ওই নাম দেয়া যেমন আ ১৬ বছরের মধ্যে আমি শিল্পকলার থেকে আমাকে আম ৪ বার পাঠিয়েছে বিদেশে। কিন্তু সেটা আমার নাম দেয়া যাবে না। আমার নামে হবে না। আচ্ছা। হ্যাঁ? অন্য নামে হবে। আমি যেতে পারবো কিন্তু আপনার এটা তো আরেক পরিচালনায় ধরনের আর অপমান। অপমান। জি। আপনার পরিচালনায় আপনি করতে পারবেন না। আপনার টিম যেতে পারবে। তাদের তো কোনো ইয়া নেই। কিন্তু আপনার নাম উপরের দিকে বা ইয়ার দিকে যাওয়া যাবে না। তো যেহেতু মৌ ওটার সাথে ইয়া ছিল, সাদিয়া ইসলাম মৌর নাম আসতো। আমি বলছি, "ঠিক আছে তাহলে ওর নামে দেন।" তো ওর নামে দিত। সেখান থেকে ধরো একদম শেষের দিকে আমার নামটা থাকতো। অনেকে তো পড়েও না, দেখে পরেও না না। কে যাচ্ছে বা কি। আর আমি তো ঐরকম তার নাই যে একদম এক নামে যে আমাকে চিনবে স্টার সেরকম না। কিন্তু অনেকে কিন্তু প্রশ্নও করেছে বিটিভিতে যে, "আপনারা যে ফারহানা চৌধুরী বেবিকে আটকাচ্ছেন, আপনারা কি চেনেন ভালো করে উনাকে?" বলে, "না, কিন্তু এই নামটা দিলেই আমাদেরকে বলা হয়েছে যে ক্যামেরা বন্ধ করে রাখবে। দেয়া যাবে না প্রোগ্রাম তাকে।" যে আপনি সংরক্ষিত নারী আসনে বসেই আপনি ১ম পদক্ষেপটা কি নিবেন এবং এই ৩১ দফাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আপনার কি করণীয় হবে বলে আপনি মনে করেন? এই দিয়ে আমরা আজকে ১ম এই বলব যে আমি যেহেতু নারী, আমি তো নারীদের জন্য কাজ অবশ্যই করব। যা করণীয় আছে ওখানে দেখি যেগুলো অসম্পূর্ণ আছে সেগুলো শেষ করার এবং চেষ্টা নিশ্চয়ই করব। নৃত্যশিল্পীদের হ্যাঁ, দিকে সেটা একটু তো বেশি আছেই। সেটা তো আছেই এবং আব্বার নামে একটি কমিউনিটি ক্লিনিক আম্মার নামে করব। আর আব্বার নামে একটা স্কুল করব। যেটা আব্বা আমাকে সবসময় বলত যে আম্মা, আব্বা দুজনেই বলত যে শান্তিনিকেতনের মতন যদি আমরা এখানে করতে পারি তাহলে কি হয়?